আমরা মাঝে মধ্যে এমন সব সমস্যার সম্মুখীন হয়ে পড়ি আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে বারবার হতাশ হয়ে যাই। শুধু তাই নয়, লক্ষ্য থেকে ছিটকে গিয়ে সময় আর সুযোগ দুটোই অপচয় করি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরে জীবনে বেঁচে থাকার আনন্দ নির্ভর করে। সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হয়। মুশকিলটা কিন্তু এখানেই। ছোটবেলা থেকেই আমাদের না বাড়িতে না স্কুলে কোথাও সিদ্ধান্ত নিতে শেখানো হয় না। সব সময় আমাদেরকে অন্যের সিদ্ধান্তের উপরে চলতে হয়। আর যদি বা কেউ সাহস করে ওই ক্ষমতা দেখায়, তখন সঙ্গে সঙ্গে নানান রকম সমস্যা তৈরি হয়ে যায়। যখন ভাবি যে সকলের থেকে আলাদা হয়ে বা তফাৎ হয়ে একটা নতুন কিছু করব, তখনই সঙ্গে সঙ্গে এটা অবাস্তব চিন্তা, এটা অসম্ভব, এটা অসত্য, এরকম প্রমাণ করার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগে যায়। আর আমাদের মধ্যে যদি কেউ দুর্বল চিত্তের হয়ে থাকে, তাহলে সে কিন্তু ওই কথাগুলোকেই সত্যি বলে মনে করে নেয়। ছোটবেলা থেকে আমাদের কিন্তু উঁচু লক্ষ্য, মহান উদ্দেশ্য এগুলো থাকে। বড় হওয়ার সাথে সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা স্বপ্ন দেখাগুলো আমরা হারিয়ে ফেলতে থাকি। কিন্তু কেন এমন হয়? কেন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি? আসুন আমরা জেনে নিই মানুষ কেন সিদ্ধান্তহীনতায় ভোগে, আর তারপরে জানব সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সিদ্ধান্তহীনতায় ভোগার নানান রকম কারণ আছে। যদি মানসিক রোগের দিক থেকে ভাবি, তাহলে বলবো মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তহীনতা হতে পারে। সেগুলো কীরকম? প্রথমত, যারা বিষণ্ণতায় ভোগেন তাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়। আগে তারা সিদ্ধান্ত নিতে পারতেন খুব সহজে, ইদানিং সিদ্ধান্ত নিতে পারছেন না। তার কারণ বিষণ্ণতায় ভোগার ফলে তাদের আত্মবিশ্বাসটা কমে যায়। আর আত্মবিশ্বাসটা যখন কমে যায়, সমস্ত সহজ কাজগুলোকেই তাদের কঠিন মনে হয়। আগে যে কঠিন কঠিন কাজগুলো খুব সহজে করে ফেলতে পারতেন, ইদানিং সেই কাজগুলো তাদের কাছে পর্বত সমান কঠিন মনে হয়। বিষণ্ণতায় ভোগার ফলে আত্মবিশ্বাস এমন কমে যায় যে ছোট ছোট বিষয়তেও তারা সিদ্ধান্ত নিতে পারেন না। আসলে বিষণ্ণতায় ভুগলে গোটা পৃথিবীটাই কষ্টময় মনে হয়, যার ফলে সঠিক সিদ্ধান্ত তারা নিয়ে উঠতে পারেন না বা সঠিক সিদ্ধান্তটা সময়োপযোগী নেওয়া হয়ে ওঠে না। আবার মনে করুন, যারা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারতে ভুগছেন, আমরা বলি সূচিবায়ু রোগ, তাদের মধ্যে সন্দেহবাতিকতা বেশি, খুঁতখুঁতে ভাব বেশি, এদেরও কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হয়। মানে এটা করব না ওটা করব, এইটা করলে ভালো হবে নাকি ওইটা করলে কোনো সমস্যা হয়, যদি কোনো ঝামেলা হয়, যদি না আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। কিংবা এই ড্রেসটা পরতে আমার ইচ্ছা করছে, এই ড্রেসটা আমাকে ভালোও লাগে, কিন্তু এটার আবার একটা জায়গায় ঝামেলা আছে, তাহলে কি করব, ড্রেসটা পরবো না পরবো না, এরকম খুঁতখুঁতে ভাব চলে আসে তাদের সমস্ত ক্ষেত্রে, আর যার ফলে তাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়। আবার যারা অ্যাংজাইটিতে ভোগেন, অর্থাৎ অ্যাংজাইটিটা কি না, যারা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করেন, অনেক গভীরে গিয়ে চিন্তা করেন যে কোনো বিষয়ে। যেমন মনে করুন কোথাও একটা যাবে, তো সেখানে গেলে কি হবে, কি কি হতে পারে, কিংবা আমি এই সময় ওই মুখ জায়গাটায় যে যাব, ওর সাথে যদি দেখা হয়ে যায়, আমি এইভাবে গেলে যদি তখন সে আমাকে কোনো প্রশ্ন করে, কিছু বলে, তাহলে আমি কি উত্তর দেব, এইরকম অনেক কিছু তারা ভেবে ফেলেন আগের থেকে। যে ভাবনা চিন্তাগুলো কিন্তু বিপদ ডেকে নিয়ে আসতে পারে, যার ফলে তাদেরও মধ্যেও এই একটা উৎকণ্ঠা তৈরি হয়ে যায়, আর তারা সিদ্ধান্ত নিতে দেরি করেন, তারা সিদ্ধান্তটা ঠিক নিয়ে উঠতে পারেন না। আবার আরেকটা বিষয় আমাদের খুব জরুরি খেয়াল করার, যে অনেকেই আছেন যে বরাবরই তাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। মানে আপনার কি বরাবরই সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়? বরাবরই কি আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, কষ্ট হয়? কিংবা
এমন যে না আগে আগে আমি সিদ্ধান্ত নিতে পারতাম, ইদানিং আমার সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে। অর্থাৎ আমরা দুই রকমভাবে কিন্তু বিষয়টাকে খেয়াল করব, দেখব যে যদি বরাবরই কারোর সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে সেটা কিন্তু ব্যক্তিত্বের সমস্যা। আর যারা আগে সিদ্ধান্ত নিতে পারতেন কিন্তু তিনি ইদানিং করে আর সিদ্ধান্ত নিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু বিষণ্ণতায় ভুগছেন হয়তো, যার ফলে তার আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে আর সেই কারণে তার সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে। এছাড়া আরও নানান কারণ আছে যার ফলে সিদ্ধান্তহীনতা মানুষের হতে পারে বা সিদ্ধান্ত নিতে দেরি হয়। মনে করুন আপনি কোনো একটা বড় গ্রুপের সাথে আছেন, সেখানে এক একজনের এক এক রকমের চাহিদা, তখন সেক্ষেত্রেও কিন্তু আপনার নিজের মতামতটা দিতে গিয়ে আপনার সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। আপনি ভাবতে পারেন যে আমি যদি এই সিদ্ধান্তটা নিই তাহলে সেক্ষেত্রে অন্যজনের ক্ষতি হয়ে যেতে পারে। এইরকম ভাবনা থেকে একটা নৈতিকতার ভাবনা আপনার মধ্যে চলে আসবে যে আমি তাহলে কি করব, সেক্ষেত্রে নিজের কথাটাই ভাববো নাকি অন্যের ক্ষতি হয়ে যাবে সেদিকটাও আমাকে তো ভাবতে হবে, ভাববো না কি করব। এই রকম এটা একটা মনের মধ্যে একটা যুদ্ধ লাগিয়ে দেবে। অর্থাৎ যুদ্ধটা কীরকম না, নৈতিকতা এবং মানে বিবেকবোধ আর বাস্তববোধের মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হচ্ছে তখন সেখানে একটা কনফ্লিক্ট চলে আসছে, আর সেই কারণে সিদ্ধান্ত নিতে সেখানে দেরি হয়। আবার আমরা আমাদের বাচ্চাদের বা সন্তানদের এমনভাবে লালন পালন করি তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই রাখে না। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই আমরা তাদের মধ্যে তৈরি করি না। ছোটবেলা থেকেই তাদেরকে আমরা স্বাবলম্বী করি না, আমরা সব কিছুই তাদের করে দিতে থাকি সমস্ত ক্ষেত্রে সমস্ত বিষয়ে। সেই অনেকটা চামচে করে তুলে খাইয়ে দেওয়ার মতন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা তাদেরকে স্পুন ফিডিং করাই। মনে করুন দোকানে গেল, কোন জামাটা কিনবে, তা তুমি এই জামাটা কেনো, এই কালারটা এই ডিজাইনটা তোমাকে ভালো লাগবে, তুমি এইটা পরো, এইটা কেনো, এইটা নাও। কিংবা কোনো খাবার একটা খাবে, তার পছন্দের খাবার কি সেটা আমরা বা তার কি খেতে ইচ্ছা করছে সেটা আমরা জানতে চাই না। সবাই এই খাবারটা খাচ্ছে, তুমি এই খাবারটা খাও, এটা ভালো হবে, তোমার ভালো খাবার, তুমি এটা খাও। এমনি করে আমরা সমস্ত কিছুতেই তাদেরকে ইম্পোজ করে দিই। কখনো কি আপনি আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করেছেন যে তোমার কি ভালো লাগে, তোমার কি ইচ্ছা, তুমি কি চাও? কিংবা আজকের যে রান্নাটা করব, তুমি যেটা পছন্দ করো সেই রান্নাটা করব, বলো তোমার কি পছন্দ, সেই মতো আজ রান্না করব। কিংবা কোথাও বেড়াতে যাবেন, তো বাচ্চাকে কখনো জিজ্ঞাসা করেছেন যে তোমার কোন জায়গায় যেতে মন চায়? আমরা সবাই মিলে একদিন তোমার যেখানে ভালো লাগে সেইখানে যাব। তো এই রকম সমস্ত বিষয়গুলো তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে হয়, মাঝে মাঝে করার দরকার আছে। মনে রাখবেন আপনার বাচ্চা কিন্তু আপনার সম্পত্তি নয়, তাকে স্বাবলম্বী করে তুলুন, তার যে একটা নিজস্ব সত্তা আছে সেইটা তাকে উপলব্ধি করান, সেইটা তাকে বুঝতে দিন। ছোটবেলা থেকে যখন ছোট ছোট বিষয়গুলোতে সে তার মতামত দিতে থাকবে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে নিতে যখন সে বড় হবে ধীরে ধীরে, তখন বড় বড় সমস্যাগুলোরও কিন্তু সে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবে। তাহলে আমরা কি দেখলাম যে প্রথমত ব্যক্তিত্বের সমস্যা থাকলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অসুবিধা, সিদ্ধান্ত নিতে পারেন না। দ্বিতীয়ত প্যারেন্টিংতে যখন সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। আবার ডিপ্রেশন, অবসেশন, অ্যাংজাইটিতেও মানুষের আত্মবিশ্বাস কম থাকে, যার ফলে তাদেরও সিদ্ধান্ত নিতে দেরি হয়। আবার কিছু মানুষ আছেন যারা বরাবরই এরকম, তাদেরকে আমরা বলি অ্যাভয়েডেন্ট অ্যাংসাস পার্সোনালিটি, অর্থাৎ তারা সব সময় যে কোনো বিষয় থেকে এড়িয়ে চলতে চান,
নিজেদেরকে নিষ্ক্রিয় রাখেন, তারা প্যাসিভ থাকতে চান। তারা ভাবেন যে ও আমার হয়ে কেউ না কেউ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এরকমভাবে তারা সমস্ত কিছুকে এড়িয়ে চলতে চান। তো তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগেন কিংবা তারা সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনের সিদ্ধান্ত কিভাবে নেব? প্রথমেই দরকার লক্ষ্যকে সুস্পষ্ট করা, অর্থাৎ ক্লিয়ারলি ডিফাইন করা যে তুমি কি চাও। নিজেকে প্রশ্ন করো, তুমি কি চাও। আমরা সাধারণত কি করি? অন্যদেরকে জিজ্ঞাসা করি আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত। এখন থেকে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি চাও, তোমার পক্ষে কোনটা ভালো, কোন কাজটা তুমি ভালো করতে পারো। নিজের মধ্যে সেটা আবিষ্কার করো। তুমি কি পছন্দ করো সেটা নিজেকে প্রশ্ন করো। প্রশ্ন করলে উত্তর ঠিক পেয়ে যাবে। অনেক সময় আমরা লক্ষ্যের পিছনে ছুটতে ছুটতে নিজেদেরকে অসহায় মনে করি, কারণ যখনই আমরা হোঁচট খাই, অর্থাৎ যে মুহূর্তে আমি বাধাপ্রাপ্ত হলাম অমনি আমার মধ্যে একটা ব্যর্থতার ভয় আঁকড়ে ধরে। তখনই আমি ভাবতে থাকি যে ওরাই ঠিক ছিল, ওরাই ঠিক বলেছে, আমার এ পথে আসা ভুল হয়েছে, আমার এই পথটা আমার জন্য নয়। কিন্তু মনে রেখো, তোমার স্বপ্ন সেটা পূরণের দায় কিন্তু তোমার। যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, সফলতা আসবে তোমার, তুমি সফল হবে, তখন সবাই তোমার পাশে এসে দাঁড়াবে। তাই নিজেকে অসহায় মনে না করে একটু একটু করে এগিয়ে যাও। আরেকটা জিনিস মনে রাখবে, ব্যর্থ বলে জীবনে কিছু হয় না, সম্পূর্ণটাই শিক্ষা দেয়। এটা বলার অপেক্ষা রাখে না যে পরিস্থিতি অনুযায়ী আমাদের ভাবনা চিন্তাগুলো পাল্টে যেতে থাকে। সেই কারণে সিদ্ধান্তকে দুটো ভাগে ভাগ করা, তাৎক্ষণিক সিদ্ধান্ত আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তাৎক্ষণিক সিদ্ধান্ত আমাদের সব সময় নিয়ে চলতে হয়, যেমন আজকে কোন জিনিসটা কিনবো, কোনটা পরবো, ওকে কি বলবো, এই রকম। আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো হচ্ছে পেশা, বিবাহ, অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয় যেগুলো দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের মধ্যে পড়ে। এখন এই ক্ষেত্রে দুটোতেই একটাই লক্ষ্য কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা। সেক্ষেত্রে বিষয়টাকে প্রথমে খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে। এর সুবিধা অসুবিধার দিক কি কি আছে সেগুলো একটা খাতায় নোট করে ফেলুন। নোট করতে হবে কেন? কারণ আমরা চিন্তা করতে করতে অনেক সময় চিন্তার জালে খেই হারিয়ে ফেলি। কিন্তু যদি একটা সুস্পষ্ট ছবি আমাদের চোখের সামনে থাকে, সেক্ষেত্রে বিশ্লেষণটা সঠিক পথে এগোয় আর আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সেই সাথে নিজের এবিলিটি, অর্থাৎ নিজের মধ্যেকার যে শক্তি আর দুর্বলতাগুলো আছে সেগুলোকেও লিখে ফেলুন। তারপর লক্ষ্য পূরণের একটা স্ট্র্যাটেজি তৈরি করুন। অনেক সময়তেই আমরা শুধু শুধু অনেক কথা বলতে থাকি যে এটা করব, ওটা করব, কিন্তু যখন সময় আসে তখন আর আমরা কোনো কাজই করে উঠতে পারি না। একটা সঠিক চিন্তা বা একটা লক্ষ্য তো আমরা বানিয়ে ফেলি, কিন্তু সময় আসলে আমাদের অ্যাক্টিভনেসটা কমে যায়। তাই কম বলে কাজের প্রতি ফোকাস থাকার দরকার আছে। আমাদের সমস্ত আইডিয়াই কিন্তু তখনই কার্যকর হবে যখন আমরা সেইটার উপরে কাজ করব। আমরা সবাই ব্যর্থতার ভয় পাই। ব্যর্থতার ভয়তে না জানি কত স্বপ্নকে আমরা দূরে সরিয়ে দিই। জীবনে কেউ আমরা রিস্ক নিতে চাই না, কিন্তু জীবনের সবথেকে বড় রিস্ক হলো কোনো রিস্ক না নেওয়া। সেই কারণে জীবনে যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটার জন্য ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে যাওয়ার দরকার আছে। ছোট ছোট বিষয়গুলোতে যখন সাফল্য আসবে, ধীরে ধীরে বড় বড় বিষয়গুলোতেও সফলতা আসবে। আমাদের প্রত্যেকের কাছে সফলতার সংজ্ঞা ভিন্ন ভিন্ন হয়। সফলতারকে যদি বহির্রঙ্গে দেখি তাহলে দেখব যে
কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, কে কত বড় সংস্থায় চাকরি করে, কার কলেজের ডিগ্রি বা পারিবারিক ঐতিহ্য কী আছে, তার উপরেই আমরা সাফল্যের মুকুটটা পরিয়ে দিই। অর্থাৎ আমাদের ভাবনা চিন্তার পরিমাপই সাফল্যের পরিমাপ নির্ধারণ করে। কিন্তু নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করা, যে যেটা মন থেকে করতে ভালোবাসে সে সেইটা করে যদি খুশি থাকে, যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেটাই তার জীবনের সফলতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।